সঞ্চয়ের আবৃত্তি কম করা হলেও সঞ্চয়ের প্রবৃত্তি অধিকাংশ মানুষের মধ্যেই দেখা যায়। মধ্যবিত্ত জীবনে স্বাদ আর সাধ্যের টানপোড়েন লেগেই থাকে। এর মধ্যেই তিল তিল করে জমা হয় কিছু সঞ্চয়, কখনো সম্পদ বিক্রির টাকা, কখনো পেনশন, এফডিআর অথবা প্রবাসী স্বজনের পাঠানো অর্থে আসে কিছু বিনিয়োগের সুযোগ ও সুবিধা। কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া তো সহজ ব্যাপার নয়। পদে পদে ঝক্কি, লোকসান কিংবা প্রতারণার ঝুঁকি লেগেই থাকে। তাই অনেকেই এ ঝুঁকি নিতে চান না। মুনাফা কম হলেও হন্য হয়ে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র খুঁজতে থাকেন। তাদের জন্যই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র হতে পারে আদর্শ বিকল্প একটি বিনিয়োগ। আপনাদের জন্য 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সংক্রান্ত যাবতীয় বিষয় খুঁটিনাটি সহ সম্পূর্ণরূপে তুলে ধরা হলো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রথমেই শুরু করা যাক 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার কেমন। আপনি যদি 5 বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে মেয়াদ শেষে সুদ পেতে চান, তাহলে আপনাকে 5 বছর ধরে এই সঞ্চয়পত্র চালিয়ে যেতে হবে এবং আপনি 5 বছর শেষে এর সুদ পাবেন বা এর মুনাফা পাবেন 11.28%। তবে মেয়াদ পূর্তির পূর্বে যদি আপনি নগদায়ন করেন, সেক্ষেত্রে প্রথম বছরান্তে আপনি পাবেন, অর্থাৎ প্রথম বছর শেষে আপনি যদি নগদায়ন করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 9.35%। দ্বিতীয় বছরান্তে আপনি পাবেন 9.80%। তৃতীয় বছরান্তে আপনি পাবেন 10.25% এবং চতুর্থ বছরান্তে আপনি পাবেন 10.75%। এখন আসা যাক এই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আপনি কোথা থেকে কিনবেন বা কোথায় পাবেন। বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিস, বাংলাদেশ ব্যাংকের বর্তমানে 10টি শাখা অফিস রয়েছে। এই 10টি শাখা অফিসেই আপনারা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়াও সকল বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীন 71টি সঞ্চয় ব্যুরো অফিস এবং সারা দেশের ডাকঘরে সঞ্চয়পত্র কিনতে পারবেন। এরপরে আসা যাক কারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এবার আসা যাক কারা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এর আগে আমরা পরিবার সঞ্চয়পত্র নিয়ে কথা বলেছি, যেখানে পরিবার সঞ্চয়পত্র প্রধানত মহিলারা কিনতে পারতেন। কিন্তু আপনি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যে কোনো পুরুষ বা মহিলা যে কোনো বাংলাদেশের নাগরিকই কিনতে পারবেন। এছাড়াও কিছু প্রতিষ্ঠান বা কিছু ব্যবসায় প্রতিষ্ঠান যারা কিনতে পারবে, এদের মধ্যে উল্লেখ্য হচ্ছে মৎস্য খামার, হাঁস মুরগির খামার, পেলিটেট পোলট্রি ফিডস উৎপাদন খামার, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার, রেশম গুটি পোকা পালনের খামার বা ছত্রাক উৎপাদন খামার। এছাড়াও ফল ও লতাপাতা চাষ হতে অর্জিত আয়ও এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে নাবালকের পক্ষেও সঞ্চয়পত্র ক্রয় করা যেতে পারে, অর্থাৎ আপনি যে কোনো নাবালকের পক্ষে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। এবার আসা যাক এই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কিনতে পারবেন। চাইলেই যে কোনো পরিমাণ টাকায় সঞ্চয়পত্র কেনা যাবে না। সঞ্চয়পত্র ক্রয়ের সীমা বেঁধে দেওয়া রয়েছে। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র কেবল একক নামে 30 লক্ষ টাকা এবং যৌথ নামে 7 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে আপনার যদি প্রতিষ্ঠান হয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা বাধা ধরা নেই, অর্থাৎ আপনি যত ইচ্ছা তত বিনিয়োগ করতে পারেন। এই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদকাল নিয়ে, যেহেতু এর নামই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে এর মেয়াদ 5 বছর। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এর মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে এক মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ সুবিধা এটাতে বিদ্যমান। দ্বিতীয় সুবিধা যেটি, নমিনি নিয়োগ করা যায়। ক্রেতা মৃত্যুবরণ করলে নমিনি যে কোনো সময় সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন। নমিনি ইচ্ছা করলে মেয়াদ পূর্তি করেও সঞ্চয়পত্র নগদায়ন করতে পারবে।
তৃতীয়ত, সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়ে থাকে। চতুর্থ, সঞ্চয়পত্র এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা যায়। সঞ্চয়পত্র ব্যুরো হতে সঞ্চয় ব্যুরো, ব্যাংক হতে ব্যাংক এবং ডাকঘর হতে ডাকঘরে স্থানান্তর করা যায়। সঞ্চয়পত্র হারিয়ে গেলে, চুরি হলে বা পুড়ে গেলে বা কোনো কারণ ছাড়াই বিনষ্ট হলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা চুরি হলে আপনারা অবশ্যই থানায় জিডি করে তারপরে আবেদন করবেন। এবার আসা যাক সঞ্চয়পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মুনাফার হার এবং উচ্ছে কর নিয়ে। আমরা জানি মুনাফার হার 11.28% মেয়াদান্তে, অর্থাৎ 5 বছর শেষে। আপনি যদি 5 লক্ষ টাকার কম বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার প্রতি লক্ষ টাকা বিনিয়োগে আপনি মুনাফা পাবেন 53,580 এবং আপনার উচ্ছে কর কাটা হবে 5%। তবে আপনি যদি 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন, তাহলে আপনি মেয়াদান্তে পাবেন 53,580 পরিবর্তে 50,760 টাকা এবং আপনার উচ্ছে কর কর্তন করা হবে 10%। সুতরাং আপনি যদি বেশি টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার উচ্ছে কর বেশি কর্তন করা হবে। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যে 5 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে আপনার উচ্ছে কর কর্তন করা হবে বেশি। এখন আসা যাক কি কি ডকুমেন্টস লাগবে। 1 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই ইটিন লাগবে। দ্বিতীয়ত, সঞ্চয়পত্র করার জন্য সঞ্চয়পত্রের ফর্ম লাগবে। এই ফর্ম আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয়ত, গ্রাহকের 2 কপি ছবি লাগবে এবং ছবির পেছনে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। তৃতীয়ত, যদি নমিনি থেকে থাকে তবে নমিনির 2 কপি ছবি লাগবে এবং নমিনির ছবির পেছনে গ্রাহকের সত্যায়ন করতে হবে। এক্ষেত্রে নমিনি যদি 1-এর অধিক হয় তবে প্রত্যেকেরই 2 কপি করে ছবি লাগবে, অর্থাৎ নমিনি যদি 2 জন হয়ে থাকে তবে প্রত্যেকের 2 কপি করে মোট 4 কপি ছবি লাগবে। পঞ্চম বিষয়টি হলো জাতীয় পরিচয়পত্র। গ্রাহক ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি এক্ষেত্রে বাধ্যতামূলক। তবে নমিনি নাবালক হলে লাগে নমিনির জন্ম নিবন্ধনের কপি। ষষ্ঠ হলো গ্রাহকের নিজ ব্যাংক হিসেবের চেকের কপি লাগবে, যে হিসেবে গ্রাহকের মুনাফা ও আসল টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। অর্থাৎ একজন গ্রাহক যে হিসেবের মাধ্যমে তার মুনাফার টাকা পেতে চান এবং মেয়াদান্তে তার আসলের টাকা যে হিসেবে যাবে সেই হিসাবের চেক লাগবে, ফটোকপি। মোটামুটি এই ছিল সঞ্চয়পত্রের বিষয়ে খুঁটিনাটি সকল তথ্য। আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য এখান থেকে পেয়েছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা আপনাদের এই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হয়েছি। চলুন আপনাদের ছোট ছোট প্রশ্নগুলোর খুব সহজ উত্তর দেখে নেই। মানুষ মাত্রই সঞ্চয়ের প্রবৃত্তি লক্ষণীয় এবং এই সঞ্চয়ের একটি অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো সঞ্চয়পত্র। কিন্তু এই সঞ্চয়পত্র নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিওর অভাব লক্ষণীয়। আর এই অভাব পূরণের লক্ষ্যেই আমরা আজকে আলোচনা করব আমাদের সঞ্চয়পত্র নিয়ে। আপনি হয়তো প্রতি মাসে একটু একটু করে টাকা সঞ্চয় করছেন। এজন্য অবশ্য আপনাকে অনেক শখ আহ্লাদ বিসর্জন দিয়ে টাকা সঞ্চয় করতে হচ্ছে, ত্যাগ করতে হচ্ছে অনেক পছন্দের খাবার, দেন দরবার চালিয়ে যেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন বাজারের সাথেও। মাসে মাসে যে টাকা সঞ্চয় করছেন তা বছর শেষে দেখা গেল একটা নির্দিষ্ট পরিমাণে দাঁড়িয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আপনি চাচ্ছেন কোথাও বিনিয়োগ করতে। এর ফলে কিছু লভ্যাংশ আপনার ঘরে আসবে। কিন্তু প্রশ্ন হলো আপনার এই অর্থ কোথায় বিনিয়োগ করবেন? সরকারি প্রতিষ্ঠানে নাকি বেসরকারি ব্যাংকগুলোতে অথবা শেয়ার বাজারে? সত্যি বলতে বর্তমানে শেয়ার বাজারের অবস্থা একেবারেই শোচনীয়, বলা যায় তলানিতে। ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে অর্থাৎ এফডিআর হিসেবে টাকা রাখলেও আগের মতো আপনি অনেক পরিমাণ ইন্টারেস্ট পাবেন না। এর বাইরে আর্থিক প্রতিষ্ঠান ও কোঅপারেটিভ সোসাইটিগুলো একরকম আস্থার সংকটে পড়েছে বেশিরভাগ গ্রাহকের কাছেই। এসব প্রশ্ন যাদের
উত্তর হিসেবে নির্দ্বিধায় তাদের জন্য বিনিয়োগের একটি দরজা এখনো খোলা রয়েছে, সেটি হলো সঞ্চয়পত্র। সব শ্রেণীর বিনিয়োগকারীর জন্যই নিরাপদ বিনিয়োগের নাম হচ্ছে সঞ্চয়পত্র। আবার নিশ্চিত ও সর্বোচ্চ মুনাফার দিক থেকেও সঞ্চয়পত্র সবচেয়ে আকর্ষণীয়, অন্তত ব্যাংকে স্থায়ী আমানত এবং শেয়ার বাজারে বিনিয়োগের তুলনায়। এই সঞ্চয়পত্র নিয়ে অনেকের মনেই নানা রকম প্রশ্ন রয়েছে, যার উত্তর হয়তোবা আপনারা চাইলেও পান না। আজকে এই সঞ্চয়পত্র নিয়ে আমরা সাজিয়েছি সঞ্চয়পত্রের টি20 গেম। এখানে আমরা আপনাদের ছোট ছোট সঞ্চয়পত্র বিষয়ক প্রশ্নের উত্তর দিব। প্রথম প্রশ্ন, বাংলাদেশে এ পর্যন্ত প্রবর্তিত সঞ্চয়পত্রের প্রকল্প সংখ্যা কয়টি ও কি কি? উত্তর হলো 10টি। বাংলাদেশ সেভিং সার্টিফিকেট প্রতিরক্ষা সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, বোনাস সঞ্চয়পত্র, 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, জামানত সঞ্চয়পত্র এবং সবশেষে পেনশন সঞ্চয়পত্র। দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমানে কয়টি সঞ্চয় প্রকল্প চালু রয়েছে ও কি কি? এর উত্তর হলো, বর্তমানে 4টি সঞ্চয় প্রকল্প চালু রয়েছে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং সবশেষে পেনশন সঞ্চয়পত্র। 3 নম্বর প্রশ্ন, পরিবার সঞ্চয়পত্র কয় বছর মেয়াদী? এর উত্তর হলো, পরিবার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদী। 4 নম্বর প্রশ্ন, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কত বছর মেয়াদী? উত্তর, এটি 3 বছর মেয়াদী। 5 নম্বর প্রশ্ন, পেনশনার সঞ্চয়পত্র কত বছর মেয়াদী? উত্তর হলো, পেনশনার সঞ্চয়পত্র 5 বছর মেয়াদী। এরপরে 6 নম্বর প্রশ্নটি হলো, কোথায় সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়? এর উত্তর হলো, বাংলাদেশ ব্যাংকের সকল অফিস, সকল বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের অধীনস্থ সারা দেশে 71টি সঞ্চয় ব্যুরো অফিস এবং ডাকঘর সমূহ। 7 নম্বর প্রশ্ন, সকল প্রকার সঞ্চয়পত্র সবাই অর্থাৎ পুরুষ বা মহিলা কিনতে পারেন কিনা? এর উত্তর হলো, না, সকল সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন না। 8 নম্বর প্রশ্ন, কোন প্রকার সঞ্চয়পত্র সকলেই কিনতে পারেন? এর উত্তর হলো, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকলেই কিনতে পারেন। 9 নম্বর প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, সকল প্রকার সঞ্চয়পত্র কি পুনর্বিনিয়োগযোগ্য? এর উত্তর হচ্ছে না, শুধুমাত্র 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র পরবর্তী 1 বছর মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিনিয়োগযোগ্য। 10 নম্বর প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে, পরিবার সঞ্চয়পত্র কোন শ্রেণীর জনগণ কিনতে পারেন? এর উত্তর হলো, পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন 18 বছর বা তার থেকে বেশি বয়সী যে কোনো বাংলাদেশি মহিলা, যে কোনো বাংলাদেশি প্রাপ্তবয়স্ক শারীরিক প্রতিবন্ধী যিনি পুরুষ বা মহিলা হতে পারেন, এবং 65 ও তার থেকে বেশি বয়সী যে কোনো বাংলাদেশি পুরুষ শুধুমাত্র একক নামে এই সঞ্চয়পত্র কিনতে পারেন। পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও এর 1 কপি ছবি সরবরাহ করতে হবে। 11 নম্বর প্রশ্ন, পেনশনার সঞ্চয়পত্র কাদের জন্য প্রযোজ্য? এর উত্তর হলো, অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং উল্লিখিত ক্যাটাগরিতে মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তানগণ এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। 12 নম্বর প্রশ্নটি হলো, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক ও 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কাদের জন্য প্রযোজ্য? এর উত্তর হলো, 18 বা তার থেকে বেশি বয়সী সকল শ্রেণী বা পেশার বাংলাদেশি নাগরিক একক বা যুগ্ম নামে এই সঞ্চয়পত্র কিনতে পারেন। অর্থাৎ আপনি 18 বছরের বেশি বয়স হলেই আপনার পরিচয়পত্র দেখিয়ে
এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। 13 নম্বর প্রশ্নটি হয়তোবা সবার জন্য প্রযোজ্য নয়, তবুও প্রশ্নটি আমি রাখছি। 13 নম্বর প্রশ্নটি, সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করা যায় কিনা? এর উত্তর হলো আয়কর বিধিমালা 1984 এবং 6ষ্ঠ তফসিলের অনুচ্ছেদ 34 মোতাবেক যথাক্রমে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল ও সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত অ্যাগ্রো বেস প্রতিষ্ঠান, যেমন মৎস্য খামার, হাঁস মুরগির খামার, পেলিটেড পোল্ট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটি পোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতার চাষ, এই রিলেটেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর আয়ের 10% অর্থাৎ মোট আয়ের 10% অর্থ দিয়ে শুধুমাত্র 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র বিনিয়োগ করতে পারবেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সংশ্লিষ্ট ফান্ডের ই-3 নম্বর এবং তার কপি প্রদান করা বাধ্যতামূলক এক্ষেত্রে। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিভাবে সঞ্চয়পত্র কেনা যায় বা কিনতে হয়? এর উত্তর হলো নগদ টাকা এবং চেকের মাধ্যমে আপনি খুব সহজেই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এরপরে আসি 15 নম্বর প্রশ্নে, সঞ্চয়পত্র কিনতে ফর্ম পূরণ করতে হয় কিনা? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সঞ্চয়পত্র কিনতে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। তবে বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রের জন্য নির্দিষ্ট ক্রয় ফর্ম রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা সঞ্চয়পত্রের জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে, যেটা পূরণ করে আপনাকে জমা দিতে হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে 16 নম্বর প্রশ্ন, সঞ্চয়পত্র ক্রয় ফর্মের সাথে কি কি কাগজপত্র প্রদান করতে হয়? উত্তর হচ্ছে, প্রথমেই ক্রেতা ও নমিনির প্রত্যেকের 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ক্রেতার ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক ও নমিনির ছবি ক্রেতা কর্তৃক সত্যায়িত হতে হবে। দ্বিতীয়ত, ক্রেতা ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি। নমিনি যদি নাবালক হয় সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন এবং প্রত্যয়নকারীর জাতীয় পরিচয়পত্রের কপি। ক্রেতা এর ই-3 সার্টিফিকেটের কপি। এরপরে গ্রাহকের নিজ ব্যাংক হিসাবের এমআইসিআর চেকের কপি, যে হিসাবে সঞ্চয়পত্রের মুনাফা ও আসল ইএফটিএন এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এছাড়াও আরো কিছু ডকুমেন্টস রয়েছে, আমরা যখন আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব তখন আপনাদেরকে ডিটেলস বলে দিব যে ওই সঞ্চয়পত্রের জন্য আপনার কোন কপিগুলো লাগবে। এরপরে 17 নম্বর প্রশ্ন হলো, কোন প্রকার সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করা যায়? আমাদের যেহেতু 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে, সুতরাং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যদি আপনি একক নামে রাখেন তাহলে 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। যদি যুগ্ম নামে রাখেন সেক্ষেত্রে 60 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যদি আপনি একক নামে রাখেন সেক্ষেত্রে 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। যুগ্ম নামে রাখলে 60 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র, এটি যদি আপনি একক নামে রাখেন সেই ক্ষেত্রে 45 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং যুগ্ম নামে রাখলেও 45 লক্ষ টাকাই বিনিয়োগ করতে পারবেন। এরপরে পেনশনার সঞ্চয়পত্র, এটি একক নাম বা যৌথ নাম যেভাবেই রাখেন সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এরপরে 18 নম্বর প্রশ্ন, নাবালক সঞ্চয়পত্র ক্রয় করতে পারে কিনা? উত্তর হলো না, আপাতত নাবালক কোনোভাবেই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে না বা নাবালকের পক্ষে অন্য কেউ সঞ্চয়পত্র ক্রয় করতে পারে না। এরপরে প্রশ্ন নম্বর 19, সঞ্চয়পত্রে কি নমিনি করা যায়? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই নমিনি করা যায় এবং এক বা একাধিক নমিনি মনোনয়ন করা যায়। তবে সঞ্চয়পত্রে নমিনি মনোনয়ন বাধ্যতামূলক নয়। প্রশ্ন নম্বর 20, সঞ্চয়পত্রে নমিনি করার প্রয়োজনীয়তা কি? এর উত্তর হলো ভবিষ্যতে নগদায়ন ঝামেলা এড়াতে সঞ্চয়পত্র নীতিমালা মোতাবেক সঞ্চয়পত্র ক্রয়ের সময় ক্রয় ফর্মে এক বা একাধিক ব্যক্তিকে শতকরা হারে নমিনি মনোনয়ন করা হয়ে থাকে। প্রশ্ন নম্বর 21, নাবালক বা নাবালিকাকে নমিনি করা যায় কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি নাবালক বা নাবালিকাকে নমিনি করতে পারবেন। প্রশ্ন নম্বর 22, নমিনি না করে সঞ্চয়পত্রের মালিক যদি মারা যায় সেক্ষেত্রে
এগুলো কিভাবে নগদায়ন হবে? এর উত্তর হলো, মালিকের মৃত্যুর 3 মাসের মধ্যে কোর্ট হতে সাকসেশন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এ বিষয়ে সরকার অনুমোদিত বা প্রদত্ত আইনান ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা উত্তরাধিকারী, যাকে আমরা সাকসেসর বলি, এই কাজগুলো করতে পারবেন। প্রশ্ন নম্বর 23, সঞ্চয়পত্রের মূল মালিক মারা গেলে কে এই সঞ্চয়পত্র ভাঙাতে পারবে? এর উত্তর হলো নমিনি। নমিনি উল্লেখ না থাকলে আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ। প্রশ্ন নম্বর 24, বিনিয়োগকারী ও নমিনি উভয়েই মারা গেলে কে ভাঙাতে পারবেন? এর উত্তর হলো, সাকসেশন সার্টিফিকেটের বিপরীতে আইনান উত্তরাধিকারী ভাঙাতে পারবেন। প্রশ্ন নম্বর 25, সঞ্চয়পত্রের মুনাফা কিভাবে দেওয়া হয়ে থাকে? এর উত্তর হলো, পরিবার সঞ্চয়পত্রের মুনাফা মাসিক ভিত্তিতে, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এর মুনাফা ত্রৈমাসিক ভিত্তিতে উত্তোলন করা যায়। প্রশ্ন নম্বর 26, সঞ্চয়পত্রের মুনাফার কিস্তি সাধারণত কোনটাতে সবচেয়ে বেশি? এর উত্তর হলো, পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার পরিমাণ সবচেয়ে বেশি। প্রশ্ন নম্বর 27, মুনাফার বিচারে কোন সঞ্চয়পত্র এগিয়ে এবং সঞ্চয়পত্রের সিরিয়াল কেমন? এর উত্তর হলো, মুনাফার বিচারে সবচেয়ে এগিয়ে পেনশনার সঞ্চয়পত্র, এরপরে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, এরপরে রয়েছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং সবশেষে রয়েছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। প্রশ্ন নম্বর 28, সঞ্চয়পত্র কোথায় ভাঙানো বা নগদায়ন করা যায়? এর উত্তর হলো, বর্তমানে ক্রয়কৃত সঞ্চয়পত্রের মুনাফা ও আসল মেয়াদ পূর্তিতে গ্রাহকের ব্যাংক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে ইএফটির মাধ্যমে জমা করা হচ্ছে। মেয়াদ পূর্তির পূর্বেই সঞ্চয়পত্র নগদায়নের জন্য প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি অবশ্যই যে অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেখানে সশরীরে হাজির হবেন এবং আপনি একটি আবেদন করবেন, যেখানে আপনি আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দেবেন, জাতীয় পরিচয়পত্রের 1 কপি দেবেন ও সিস্টেম হতে সরবরাহকৃত সঞ্চয়পত্রের মূল কপি সাথে জমা দেবেন। এটি তখনই প্রযোজ্য হবে যদি আপনি মেয়াদ পূর্তির পূর্বেই সঞ্চয়পত্র ভাঙাতে চান। প্রশ্ন নম্বর 29, সঞ্চয়পত্রের মুনাফা ও আসল নগদে উত্তোলন করা যায় কি? এর উত্তর হলো না। আপনি শুধুমাত্র আপনার মুনাফাটি আপনার ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন অথবা আপনার টোকেনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। প্রশ্ন নম্বর 30, সঞ্চয়পত্র কখন ভাঙালে আপনি মুনাফা পাবেন না? এর উত্তর হলো, আপনি সকল প্রকার সঞ্চয়পত্র 1 বছর পূর্তির পূর্বেই যদি নগদায়ন করে ফেলেন বা ভাঙান, সেক্ষেত্রে আপনি কোনো ধরনের মুনাফা পাবেন না। প্রশ্ন নম্বর 32, সঞ্চয়পত্রের মুনাফার উপর উচ্ছে আয়কর কর্তন করা হয় কিনা? এর উত্তর হলো, ক্রয়কৃত সকল সঞ্চয়পত্রের মুনাফা প্রদানকালে নির্ধারিত হারে উচ্ছে আয়কর কর্তন করা হয়ে থাকে। তবে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। প্রশ্ন নম্বর 33, সঞ্চয়পত্র স্থানান্তর করা যায় কিনা? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। প্রশ্ন নম্বর 34, সঞ্চয়পত্র হারালে, চুরি গেলে বা নষ্ট হলে কি করবেন? এর উত্তর হলো, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর ডুপ্লিকেট সঞ্চয়পত্র পাওয়া যায়। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার সঞ্চয়পত্রের ডকুমেন্টস যে হারিয়ে গিয়েছে এ সম্পর্কিত একটি ডকুমেন্টস জমা দিতে হবে। এক্ষেত্রে অনেকেই থানায় জিডি করে থাকেন। প্রশ্ন নম্বর 35, সঞ্চয়পত্র লিয়েন করে বা জামানত রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া যায় কিনা? এর উত্তর হলো না, কোনোভাবেই না। সঞ্চয়পত্র লিয়েন করে বা জামানত রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া যায় না। প্রশ্ন নম্বর 36, সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে ব্যাংক হিসাব নম্বর ও ইটিন নম্বর ব্যতীত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে না। বর্তমানে আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক হিসাব লাগবে, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে এবং আপনার ইটিন সার্টিফিকেট লাগবে। প্রশ্ন নম্বর 38, ওয়েবসাইট থেকে সঞ্চয়পত্রের ক্রয় ফর্ম ডাউনলোড করে তার সঞ্চয়পত্র ক্রয়ে ব্যবহার করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই যাবে।
আপনি এটা করতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনি ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করেন এবং ফর্মটি যথাযথভাবে পূরণ করে এর সাথে ছবি সংযুক্ত করে আরো যা যা প্রয়োজন সিগনেচার সবকিছু করে আপনি রেডি করে সঞ্চয়পত্রের ফর্মটি সংশ্লিষ্ট অফিসে নিয়ে আসেন। প্রশ্ন নম্বর 39, ক্রয়সীমার অতিরিক্ত বিনিয়োগ করা হলে করণীয় কি? এর উত্তর হলো সঞ্চয়পত্র রুলস 1977, যেটি অ্যামেন্ডমেন্ট আপ টু 2002 এই মোতাবেক কোনো বিনিয়োগকারী ক্রয়সীমার অতিরিক্ত বিনিয়োগের উপর কোনো মুনাফা পাবেন না, তবে তাৎক্ষণিকভাবে ক্রেতা সীমা অতিরিক্ত সঞ্চয়পত্র নগদায়নপূর্বক মূল অর্থ ফেরত নিতে বাধ্য থাকিবেন। প্রশ্ন নম্বর 39, ক্রয়সীমার অতিরিক্ত বিনিয়োগ করা হলে করণীয় কি? এর উত্তর হলো আপনি আপনার নির্দিষ্ট ক্রয়সীমার অতিরিক্ত অর্থ বিনিয়োগ করলে সেক্ষেত্রে আপনি বিনিয়োগকৃত অর্থের উপরে কোনো ধরনের মুনাফা পাবেন না। প্রশ্ন নম্বর 40, বিনিয়োগকারীর মনোনীত ব্যক্তি মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন করতে পারবেন কিনা? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবেন। বিনিয়োগকারী কর্তৃক অথরাইজেশন লেটার, মনোনীত ব্যক্তির স্বাক্ষর সত্যায়নপূর্বক মনোনীত ব্যক্তি মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন করতে পারবেন, তবে সঞ্চয়পত্রের আসল অর্থ কোনো কমেই অথরাইজেশন লেটারের মাধ্যমে প্রদানযোগ্য নয়। প্রশ্ন নম্বর 41, সঞ্চয়পত্রের মুনাফা ও আসল কিভাবে প্রদান করা হচ্ছে? এর উত্তর হলো সঞ্চয়পত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান তথা বাংলাদেশ ব্যাংকের সকল অফিস, তফসিলি ব্যাংকের সকল শাখা, জাতীয় সঞ্চয় ব্যুরো ও ডাকঘর হতে ক্রয়কৃত সকল প্রকার সঞ্চয়পত্রের আসল ও মুনাফা স্বয়ংক্রিয়ভাবে ক্রেতার ব্যাংক হিসাবে জমা হচ্ছে। মেয়াদপূর্তির পূর্বে আপনি যদি আপনার এই সঞ্চয়পত্র ভাঙান সেক্ষেত্রেও আসল ও প্রাপ্য মুনাফা ক্রেতার ব্যাংক হিসাবে জমা হবে। প্রশ্ন নম্বর 42, এই প্রশ্নটি আমরা আপনাদেরকে করলাম, অর্থাৎ আমরা আপনাদের উপরে রাখলাম। আমাদের এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগলো কিনা, অর্থাৎ এখান থেকে আপনারা কোনো উপকার বা সহযোগিতা পেলেন কিনা আশা করি সবাই কমেন্ট করে এবং লাইক দিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।